দ্য স্টোরি রেডিও চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমাদের নিবেদন ম্যান্ড্রেক রহস্য। গল্পটি আমাদের টিমের নিজস্ব রচনা। গল্প পাঠে শিবম, গল্পকথকের কণ্ঠে শিবাশিস এবং বারকারের ভূমিকায় কমল। শুনতে থাকুন, সঙ্গে থাকুন। শুরু হচ্ছে ম্যান্ড্রেক রহস্য। বারকার একটা ছোট কার্ডবোর্ডের বাক্স তুলে ধরলো আমার দেখার জন্য। বাক্সটার ভিতরে তুলোর পশমের মধ্যে রাখা একটা শুকনো বীজ, একটি মরা কুচকানো শুককিটের মতো দেখতে। এটা কি? আমি জানতে চাইলাম। মৃদু হেসে বলল বারকার। আমিও বোঝবার চেষ্টা করছি এটা কি। যে লোকটার কাছ থেকে ওটা আমি পেয়েছি সে বলেছে যে ওটা বিষাক্ত ভয়ঙ্কর উদ্ভিদ ম্যান্ড্রেকের বীজ। এমন উৎসাহ ও আগ্রহের সঙ্গে বারকার কথাটা বলল যে আমারও উৎসাহ বেড়ে গেল, যদিও আমি ব্যাপারটার কিছুই জানি না। বারকার আমার অনেককালের বন্ধু। ও একজন খ্যাতনামা উদ্ভিদবিদ, অনেক নতুন ধরনের অর্কিডও আবিষ্কার করেছে। গবেষণার কাজে বারকার পৃথিবীর অনেক দুর্গম অঞ্চলেও গেছে। সম্প্রতি সে ব্রাজিলের অরণ্য থেকে অভিযান শেষ করে ফিরেছে। তার সফল অভিযান ও প্রত্যাবর্তনের উপলক্ষ হিসাবে আমরা দুই বন্ধু ভোজনে মিলিত হয়েছি। বারকারের স্টাডিতে খাওয়া দাওয়ার পর আমরা বসলাম। ম্যান্ড্রেক আবার কি? আমি জানতে চাইলাম। উত্তরে বারকার আমাকে পড়া তাক থেকে একটি ল্যাটিন ভাষায় লেখা পুরনো বই বার করলো। বইটা ম্যান্ড্রেককে নিয়ে লেখা। 5 বছর আগে লেখা এই বইতে ম্যান্ড্রেকের সম্বন্ধে অনেক তথ্য ও কাহিনী দেওয়া আছে। বইয়ের ছবিটা বারকার আমায় দেখালো। ম্যান্ড্রেকের ছবিটায় এরকম মানুষের মতো হাত ও পা রয়েছে, কিন্তু হাত আর পায়ের জায়গায় রয়েছে শিকড়, আর মাথার জায়গায় একরাশ পাতা। ম্যান্ড্রেকের ডান পার দিকে বাঁধা রয়েছে একটি কুকুরের বাচ্চা। বারকার বলল, গল্পকথার মানব ধর্মযুক্ত উদ্ভিদকে শিল্পী কিভাবে এঁকেছেন। আগে লোকে ভাবতো ম্যান্ড্রেক গাছ হলো মানুষের মতোই আকার সম্পন্ন ও মাংসাশী প্রাণীর মতোই সর্বভোজী, যে তার সুরের মতো শিকড়কে বাড়িয়ে দিয়ে যারা গাছপালা সংগ্রহ করে তাদের কিছু বুঝতে পারার আগেই আঁকড়ে ধরে ও পিষ্ট করে মেরে ফেলে। প্রাণীদের রক্ত খেয়েই এরা শক্তি অর্জন করে। একটা ম্যান্ড্রেক গাছ উপড়ে ফেলার চেষ্টা ছিল আত্মহত্যার সামিল, এবং কুকুরদের ওই কাজেই লাগানো হতো। ছবিতে তাই দেখানো হয়েছে। আমি হেসে বললাম, একেবারে বাজে কথা। তুমি কি সত্যি সত্যি এরকম ভয়ঙ্কর গাছের অস্তিত্বে বিশ্বাস করো? বারকার বলল, কেন করব না? মানুষ ও মনুষ্যত্বর প্রাণীর যে যোগসূত্র খুঁজে পাওয়া যাচ্ছে না, কে বলতে পারে উদ্ভিদই সেই মিসিং লিঙ্ক কিনা? গাছ চিরকালই সোজা হয়ে দাঁড়ায় মানুষের মতো, ইতর প্রাণীদের মতো পিঠ নিচু করে চলে না। এমনকি আজও অনেক জংলি গাছ আছে যারা সুর বা আকশি দিয়ে ছোট ছোট কীটপতঙ্গ ধরে। বেশ, তো তোমার এই ম্যান্ড্রিক বীজ থেকেই গাছ করে দেখো না কি হয়। আমি হেসে বললাম। বারকার কিন্তু আমার কথাটাকে খুব গুরুত্ব দিল। সে চিন্তিতভাবে বলল, এর জন্য ভীষণ তাপের দরকার। আর্দ্রসিক্ত পরিবেশে ও প্রবল উত্তাপে এই গাছ জন্মাবে। দরজায় আচড়ানো শব্দে বারকার থামল। টম এসেছে। বারকার হাসি মুখে বলল। পারস্য দেশের সুন্দর বিড়াল টম বারকারের অত্যন্ত আদরের। বারকার বাইরে গেলে টম আমার সঙ্গেই থাকে। ঘরে ঢুকে টম আনন্দে ঘুরছে। ও আমার মাটির তলার ঘরে এতক্ষণ ইঁদুর খুঁজছিল, এবার দুধ খাবে। বারকার আদর করে বলল। 1 মাস কেটে গেছে। আমি নিজের কাজকর্ম নিয়ে অত্যন্ত ব্যস্ত ছিলাম। বারকারের সঙ্গে আর দেখাও হয়নি। একদিনও ফোন করলো। বারকারের স্বরে উত্তেজনায় অধীর।
তুমি কি এক্ষুনি আমার বাড়িতে আসতে পারবে? একটা অদ্ভুত জিনিস তোমায় দেখাবো, সেই ম্যান্ড্রেক বীজটা। আমি চমকে উঠলাম। কি বলছো? ওটার গাছ বেরিয়েছে নাকি? হ্যাঁ হ্যাঁ, প্রচন্ড উত্তাপ লেগেছে, আমার সেলারেই গাছ জন্মেছে, তাড়াতাড়ি এসো দেখতে। আমি প্রায় ছুটেই বেরোলাম। সেই ভয়ঙ্কর ম্যান্ড্রেক গাছ জন্মেছে যা প্রাণীর রক্ত খায়। দোরগোড়াতেই বারকার দাঁড়িয়ে, স্কুলের ছাত্রর মতোই সে অধীর উত্তেজিত, তার মুখে উল্লাস উন্মাদনা। তোমার আগেই দেখা উচিত ছিল, গাছটা আমার হাতের মতো বড় হয়েছে, মূল সুর কর্ষক সবই আছে। এর মানে কি বুঝতে পারছো? আমরা নিমেষে ক্যালেন্ডার থেকে 1000 বছর মুছে ফেলেছি। এই রকম গাছ খালি অতীতের যুগের গল্প কথায় পাওয়া যেত। আদিম মানুষ কথা বলতে শেখার আগেই এরা পৃথিবী থেকে অবলুপ্ত হয়। এখন আমার বাড়িতে জন্মেছে, বাড়ছে। বারকারের উত্তেজনায় আমাকে স্পর্শ করল। আমিও উদ্দীপিত হলাম। বারকারের সঙ্গে দ্রুত প্রায় চললুম সেলারের দিকে। মাটির অনেক গভীরে, একেবারে নিচে ঘরটা। সিঁড়ি দিয়ে নামার সময় গরম ধোয়ার মেঘ যেন এসে ধাক্কা দিচ্ছে। বারকার ব্যাখ্যা করে বলল, আর্দ্র উত্তাপ, গরম বাষ্প আর বিদ্যুতের তীব্র আলো। আমি একটা তামার বয়লার এখানে বসিয়েছি, সেটি 3 সপ্তাহ ধরে ফুটছে। হোস পাইপ করে বয়লার এখানে বসিয়েছি, সেটিও 3 সপ্তাহ ধরে ফুটছে। হোস পাইপ করে বয়লারে জল ঢালা হয় আর প্রতি 4 ঘন্টা অন্তর আগুন জ্বালা হয়। এই অতি উষ্ণ বাষ্প যে উত্তাপ ও আর্দ্রতা সৃষ্টি করেছে, তাতেই এরকম গাছ বাঁচতে পারে। ইলেকট্রিসিটি দিয়ে আর আলো ও অতিরিক্ত উত্তাপ সঞ্চারিত হচ্ছে। আমরা একেবারে নিচের ঘরে গেছি। উত্তপ্ত আবহাওয়া, নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে, কিন্তু সেই বাষ্পের আবরণ ভেদ করে আলোর দৃষ্টি পৌঁছাচ্ছে অন্য প্রান্তে, যেখানে নরম স্নিগ্ধ মাটিতে সেই উদ্ভিদটি বেড়ে উঠেছে, সত্যিই দুলছে। সেখানে কোনো বাতাস ছিল না যাতে কিন্তু আন্দোলিত হতে পারে, তবু গাছটা এক পাশ থেকে অন্য পাশে দুলছিল। সত্যি গাছটা প্রায় হাতখানেক লম্বা, গোড়াটা বেশ মোটা, দুটো পুষ্ট শাখা বেরিয়ে এসেছে, যা প্রাপ্ত পাতার শিকড় গুচ্ছের উপর দিক থেকে পত্রগুচ্ছের দিকে প্রলম্বিত হচ্ছে। গাছটার রং সাদা, কিন্তু গোড়ায় হালকা হালকা ছত্রাক জন্মেছে শ্যাওলা রঙের। বারকার বলল, দেখলে তো, অবশ্য ছবির মতো পা নেই গাছটার, কিন্তু হাত সুর সবই আছে। কাছে গিয়ে দেখো, শোষক সুরও দেখতে পাবে। আমি তাকিয়ে দেখলুম, ফুলের মতো দেখতে শোষক শিকড়গুলো খুলছে বন্ধ হচ্ছে, যেন খাদ্যের প্রত্যাশা। আমি শিউরে উঠলুম। ওটার মধ্যে কেমন যেন একটা অবিশ্বাস্য ঘৃণাত্মক শয়তানি ও ভয়াবহতা লুকিয়ে আছে। ইলেকট্রিসিটি দিয়ে আরো আলো ও উত্তাপ সঞ্চারিত হচ্ছে। বারকার আমার হাতখানা আঁকড়ে ধরে চেঁচিয়ে বলল, গাছটা একবার প্রসারিত হচ্ছে, আবার গুটিয়ে যাচ্ছে, আবার প্রসারিত হচ্ছে, এবং প্রত্যেকবারই সে বড় হচ্ছে। আমি যেন আর সহ্য করতে পারছি না। বললাম, চলো বেরিয়ে যাই, তাপ বেড়ে যাচ্ছে। বারকারের একেবারে ইচ্ছা ছিল না ওখান থেকে চলে আসার। আমি ওর হাতটা ধরে প্রায় টেনেই আনলাম। উপরে এসে মনে হলো বাতাসটা কত মধুময়। বারকার উৎসাহের সঙ্গে বলল, একটা অদ্ভুত সৌন্দর্য, তাই না? আমার মনে হয় এটা একটা বৃহত্তম। ঠিক আছে ঠিক আছে, আমি মেনে নিচ্ছি। আমি তাড়াতাড়ি বললাম, আমি বারবার চেষ্টা করছি ওই ভীষণ প্রাণীটির প্রসঙ্গ এড়াতে, কিন্তু বারকার 1 ঘন্টা ধরে সেই কথাই বলে চলল। আমি ফিরে আসলাম। 2 দিন ধরে আমি বারকারের সেই মাটির তলার ঘর আর সেই ভয়ঙ্কর উদ্ভিদটার কথা ভুলতে চেষ্টা করছি, কিন্তু খালি ওটার কথাই মনে আসছে। 3য় দিন সকালে আমার মনে কেমন যেন একটা ভয় ঢুকলো। কাজে মন দিতে পারছি না। খালি চোখের সামনে ভাসছে গ্রীষ্মপ্রধান অঞ্চলে উপযোগী কৃত্রিমভাবে তৈরি ওই উদ্ভিদটার কথা, আর বাষ্পের ভেদ করে এর প্রতি বারকারের সম্প্রীত দৃষ্টি। বারকার বয়লারে আগুন দিচ্ছে। বারকার শয়তানের পুজোর জন্য
তীব্র বিদ্যুৎ আলো ঠিক করেছে। বার্কার ওই উদ্ভিদটার সুর ছুতে যাচ্ছে। আমি বার্কারের বাড়ি গেলাম। আমাকে যেন হলো যুক্তি থেকে প্রবল, আমার ব্যক্তিত্ব থেকে বড় একটা শক্তি যেন আমাকে টেনে নিয়ে গেল বার্কারের বাড়িতে। দরজা ধাক্কালাম, কোনো সাড়া নেই। তবে ও কি বাইরে গেছে? না, তা তো নয়। খুব জোরে জোরে ধাক্কা দিতে লাগলাম, দরজা খুলল না। আমি পেছনের দিকে গিয়ে চেঁচাতে লাগলাম। শেষ পর্যন্ত একটা জানলাও ভাঙলাম। স্বাভাবিক অস্বাভাবিক আমি তা করতাম না, কিন্তু আমার বন্ধুর সম্বন্ধে কেমন যেন একটা ভয় আমার মনে কাজ করতে লাগলো। মনে হলো বার্কার নিরাপদ নয়। জানলা ভেঙে ভিতরে ঢুকে আমি বার্কারের নাম ধরে চেঁচাতে লাগলাম। তুমি কোথায়? আমি চিৎকার করে ডাকলাম, কিন্তু কথাগুলো যেন প্রতিধ্বনিত হয়ে ফিরে এলো আমাকে ব্যঙ্গ করতে। মাটির নিচের ঘরে সেলারে যাওয়ার দরজাটা খুললাম। আমি নামবো বলে পা বাড়িয়েছি, এমন সময় বার্কারের গলা। আমার বুক ধড়ফড় করছে। আমি সবে নামতে আরম্ভ করলাম নিচের দিকে। সেই গরম বাষ্পপূর্ণ ঘর, আবার পা দিলাম। কি দৃশ্য! ঘরের শেষ প্রান্তে বার্কার দাঁড়িয়ে আছে, ভয়েতে যেন দেয়ালে আটকে রয়েছে। তার পায়ে ঝুঁকে আছে সেই ভয়ঙ্কর প্রাণী। ওটা এমন যেন এক শক্তিশালী মানুষের রূপ নিয়েছে। বাতাসে যেন ধ্বনি গুঞ্জন। গাছটা এক ধার থেকে অন্য ধারে দুলছে। তার রক্তচোষা আকশিগুলো হাতের মতো প্রসারিত হয়ে আছে। কাদায় মুখিয়ে পড়ে আছে টমের রক্তহীন মৃদ শরীর। একটা কুড়ুল আনো, একটা কুড়ুল। আমাকে দেখে বার্কার চেঁচিয়ে উঠল। যাও তাড়াতাড়ি। উপরের ঘরে একটা ধারালো দা আর একটা কোদাল ছিল। ওই দুটো নিয়ে ছুটে নেমে এলো। ঠিক সময়ই এসেছি। ভয়ঙ্কর গাছটার সুরগুলো বার্কারকে প্রায় পেঁচিয়ে ধরেছে। রক্তচোষা আকশিগুলো যেন লালা ঝরছে। বার্কার অসহায়ভাবে আর্তস্বরে চিৎকার করে উঠল। আর রূপ! আমি প্রায় সর্বশক্তি দিয়ে কোপটা মারলাম গাছে। ও যন্ত্রণায় চিৎকার করে উঠল। সাইরেনের মতো আওয়াজ ওর চিৎকারে, তীক্ষ্ণ, তীব্র, ভয়ঙ্কর। একগুচ্ছ রক্তচোষা আকশি প্রায় বার্কারের কাঁধে জড়িয়ে আছে, কিন্তু মূল গাছের গোড়াটা আমার দিকে হতে আমার সুবিধাই হলো। আমি অস্ত্র দিয়ে বারবার আঘাত করতে লাগলাম। বাতাসে বিদ্রোহীভাবে তার গলার স্বর। দাটা ছুঁড়ে দিলাম বার্কারের দিকে। সেও সামনে আঘাত করতে লাগলো। আমরা সেই ভয়ঙ্কর গাছটাকে খণ্ড খণ্ড করে কেটে ফেললাম। এতক্ষণে বার্কার নিরাপদ হয়েছে। তার সারা মুখ ঘামে ভর্তি। সে থরথর করে কাঁপছে। তুমি ঠিক সময় এসে পড়েছো। সে হাঁপাচ্ছে। আমি 4 ঘন্টা এখানে এসেছি। খুব সকালেই এসেছিলাম আগুনটা ঠিক আছে কিনা দেখতে। রাতারাতি গাছটা কতটা বেড়ে গেছে দেখে খুব খুশি হলাম, অবাকও হলাম। ওই কোণে গিয়ে ইলেকট্রিকের আলোটা দেখছি, এমন সময় টম এলো। আমি টমকে কোনোদিনও এখানে আসতে দেখিনি। আজ হঠাৎ ও এসেছে। টম গাছটার কাছে দাঁড়িয়ে। আমার মনে হয় গাছটা ওকে সম্মোহিত করেছে, কেননা সুরগুলো ওর কাছে নেমে আসতেও ও নড়াচড়া করেনি। তারপর ওকে ধরে ফেলে। ঘটনাটা মনে পড়ায় বার্কার শিউরে উঠল। আমি টমকে ধরার আগেই গাছটা ওকে ধরে। রক্তচোষা আকশি দিয়ে ওর রক্ত পান করতে থাকে। গাছটা রক্তই চেয়েছিল। রক্ত খেয়ে ওর জোর বাড়ে। আমি অবাক হয়ে দেখি গাছটা ক্রমশ বেড়ে উঠেছে। বাতাসে শোনা হচ্ছে ওর গর্জন ধ্বনি। বুঝতে পারলাম আমিও ফাঁদে পড়েছি।
আমি পালাতে পারলাম না। টমের রক্ত খেয়ে ও আরো বিপজ্জনক হয়ে উঠেছে। আমি আটকে রইলাম। তুমি না আসা পর্যন্ত ওভাবেই ছিল। তুমি আমার প্রাণ বাঁচিয়েছ। বার্গার আস্তে আস্তে সুস্থ হয়ে উঠল। আমরা ম্যান্ড্রেকের টুকরোগুলো অ্যাসিড দিয়ে পুড়িয়ে একেবারে নিঃশেষ করে দিলাম। জিনিসপত্র সরিয়ে বার্গার সেই সেলারটাকে তালা দিয়ে দিল। প্রিয় টমের মৃত্যুতে বেচারা খুব দুঃখ পেয়েছে। শেষবার যখন বার্গারের বাড়িতে গেলাম, দেখলাম যে ম্যান্ড্রেক নিয়ে লেখা সেই বইটি তার সুটকেসে আর নেই। শুনছিলেন ম্যান্ড্রেক রহস্য। গল্পটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে। ব্যাকগ্রাউন্ড মিউজিক এবং সাউন্ড এফেক্টসের পরিচালনায় বিবেক, পোস্টার এডিটিংয়ে শিবম আর সায়ন। আপনারা যদি কোনো গল্প পাঠাতে ইচ্ছুক হন তো আমাদের ডেসক্রিপশনে দেওয়া মেলে পাঠাতে পারেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হবে পরবর্তী গল্পে।